যুদ্ধের ষষ্ঠ দিনেও কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, বরং আরো অশান্ত হচ্ছে মধ্যপ্রাচ্য। ইরানে এখনো পর্যন্ত 1405 জনের মৃত্যু হয়েছে। হামলা, অন্যদিকে প্রত্যাঘাত ইরানের। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আবির দত্ত এবং ব্রতদীপ ভট্টাচার্য। শুরুতে আমি আবিরের কাছে আসছি। আবির, একেবারে 6 দিন ধরে যেভাবে বোমা চলছে, মিসাইল হামলা চলছে, কিন্তু এই যুদ্ধ তো শুধুমাত্র আর পশ্চিম এশিয়ার মধ্যে আবদ্ধ নেই, কারণ যেভাবে ইরানের যুদ্ধ জাহাজকে ধ্বংস করে দিয়েছে আমেরিকার সাবমেরিন, যুদ্ধ তো কার্যত ভারতের দোরগোড়ায়। দেখো, একেবারেই এবং পরিস্থিতি যা বলছে সেই অনুযায়ী বোঝাই যাচ্ছে যে আগামী কয়েকদিন সম্ভাবনা এটাই রয়েছে যে যুদ্ধের আকাশে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য বিভিন্ন সামরিক যে শক্তি বা অস্ত্র সেগুলোই যে সম্পূর্ণ দখল নিতে চলেছে সেটা বলাই যায়। তার কারণ যে আমেরিকার যে পার্লামেন্টে সেখানে যে প্রস্তাব ইতিমধ্যে দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানের একজন সদস্যের তরফ থেকে, সেই প্রস্তাবে কিন্তু দেখা যায় যে ভোটাভুটি হয়, সেখানে অধিকাংশ ভোট পেয়ে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় কিন্তু থাকছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিতে চলেছেন সেই রেজলিউশন অনুযায়ী সেই সিদ্ধান্ত তিনি নিতে পারবেন। এবং সেই ক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও, যে এই যে যুদ্ধ তিনি করছেন মূলত যে চুক্তি হয়েছিল ইরানের সঙ্গে, সেই চুক্তিকে তিনি ওবামা চুক্তি বলে আখ্যা দিচ্ছেন। এবং তিনি বলছেন যে তার জেরে যে বিভিন্ন শক্তি সঞ্চয় করতে পেরেছিল ইরান, সাহায্য পেয়েছিল, সেগুলোকে নষ্ট করার প্রক্রিয়া তারা চালাচ্ছেন। এবং তারপরেও দেখা যাচ্ছে যে আজকে ষষ্ঠ দিনেও বিভিন্ন জায়গাতে এই আক্রমণের কিন্তু ঘনঘটা। তার কারণ লেবাননে যেমন আক্রমণ করছে, দেখা যাচ্ছে লেবাননে আক্রমণ হচ্ছে ইসরায়েলের তরফে, অন্যদিকে ইসরায়েলের যে মার্কিন দূতাবাস সেখানে আক্রমণ করছে ইরান। এবং তার সাথে সাথে বিভিন্ন জায়গাতে, যেমন আমরা জানি বাহারিন, কাতার, এই সব জায়গাতে যে মার্কিন বেসগুলো রয়েছে সেখানে ইরানের তরফ থেকে আক্রমণ চলছে। পাল্টা অতি শক্তিশালী ক্ষেপণাস্ত্র, সেগুলো কিন্তু PRSMS সেই ধরনের ক্ষেপণাস্ত্র যেটা অত্যন্ত শক্তিশালী, যেগুলো সাধারণত এই যাবৎ কোনো যুদ্ধতেই সেইভাবে ব্যবহার হয়নি, সেগুলো ব্যবহার করছে মার্কিন সেনা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই যে খামেনির মৃত্যুর পর ঝাঁজ কমার বদলে একদিকে যেমন ইরানের তরফ থেকে ঝাঁজ বাড়ানো হচ্ছে, অন্যদিকে আরও কয়েক গুণ ঝাঁজ বাড়িয়ে এই ইসরায়েল আমেরিকার তরফে তাদের যে ট্রুপ, তারা কিন্তু শক্তি বাড়িয়ে তারা আক্রমণ হানিয়ে আনছেন। তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে যেভাবে ইরানিয়ান যে শিপ, সেই শিপকে যেমন ডিস্ট্রয় করা হয়েছে বা ধ্বংস করা হয়েছে, এবং সেটা একেবারে ভারত মহাসাগরে, এবং সেটাও কিন্তু বলে দিচ্ছে যে কিভাবে বিচরণ করছে আমেরিকার সাবমেরিনও, বা কিভাবে আমেরিকা সম্পূর্ণভাবে আকাশপথের সঙ্গে সঙ্গে জলপথেও তাদের কন্ট্রোল নিয়ে ইরানকে চারিদিক দিয়ে ঘিরে রাখার তারা যে চেষ্টা, বা ইরানকে সম্পূর্ণভাবে ইরানকে ক্ষমতাচ্যুত সম্পূর্ণ করে দেওয়ার ইরানের যারা সরকারের রয়েছে তাদের সেই চেষ্টাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হচ্ছে। অর্থাৎ একদিকে যেমন আমরা দেখছি যে এর প্রভাব বাজারে পড়ছে, এবং তার সাথে সাথে তেলের দাম বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা কিন্তু আরও গাঢ় হচ্ছে। আবির, ধন্যবাদ। পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে সমস্ত ভারতীয়রা আটকে পড়েছেন তাদের নিয়ে দেশে ফিরছে বিভিন্ন বিমান। দুবাই থেকে প্রথম উড়ান কলকাতায় ফিরল এবং 130 জন যাত্রী রয়েছেন সেখানে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে, ব্রতদীপ। দেখো, এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিন্তু বহু ভারতীয় তারা পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে তারা আটকে পড়েছিলেন। মূলত দুবাই, আবুধাবি, কাতার, দোহা, এই 4টে জায়গা থেকে কলকাতা থেকে বিমান যায় এবং সেই বিমানগুলি বাতিল হয়ে গিয়েছিল, যার ফলে যে সমস্ত যাত্রীরা গিয়েছিলেন বা যারা সেখানে কর্মসূত্রে ছিলেন তারা কিন্তু দেশে ফিরতে পারছিলেন না। 3 তারিখ থেকে বেশ কয়েকটি বিশেষ বিমান যাওয়া শুরু করে, এয়ার ইন্ডিয়ার তরফ থেকে কিছু, ইন্ডিগোর তরফ থেকে কিছু, এবং সেগুলো আটকে থাকা যাত্রীদের ফিরিয়ে নিয়ে আসা শুরু করে। কিন্তু সেগুলো সবই দিল্লি বা মুম্বাইয়ের জন্য আসে। আজকে সকালেও আহমেদাবাদে একটি বিমান এসছে সৌদি থেকে, এছাড়াও দুবাই থেকে একটি বিমান এসছে দিল্লিতে। কিন্তু কলকাতায় এখনও পর্যন্ত কোনো বিমান আসছে না। কিন্তু গতকাল গভীর রাতে দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের একটি বিমান সেটা রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে, এবং সেটি
ভোর রাতে এসে কলকাতায় পৌঁছায় 130 জন যাত্রীকে নিয়ে। একেবারে স্বাভাবিকভাবেই অত্যন্ত সেফলি সেই বিমানটি ল্যান্ড করেছে কলকাতায় এবং 130 জন যাত্রী তারা কলকাতায় ফিরেছেন এবং শুধু তাই নয়, তারপর এখান থেকে আরও 90 জন যাত্রী নিয়ে সেই বিমানটি দুবাই ফিরে গেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ফ্লাই দুবাইয়ের রুটটা কি তারা স্বাভাবিকভাবেই আগামীকাল থেকে এখনও চালাবে? সেই প্রশ্নের সদুত্তর কিন্তু এখনও কলকাতা বিমানবন্দর সূত্রে পাওয়া যায়নি। তারা যেটা জানাচ্ছেন যে আকস্মিকভাবে কালকেই ফ্লাই দুবাইয়ের তরফ থেকে বিমানটি আসে। এতদিন পর্যন্ত সেই বিমানটি বন্ধ ছিল, যেহেতু যুদ্ধের কারণে সেখানে বিমান চলাচল করা যাচ্ছিল না। কিন্তু গতকাল আটকে থাকা 130 জন যাত্রীকে নিয়ে সেই ফ্লাই দুবাইয়ের বিমানটি কলকাতায় এসেছে এবং তারপর আবার এখান থেকে যাত্রীদের নিয়ে দুবাই ফিরে গেছে। এখন আগামীকাল থেকে পরিস্থিতি কী যায় তার উপরেই কিন্তু নির্ভর করছে যে এই রুটটি আবার চালু হবে কিনা। তার পাশাপাশি আরেকটি রুট যেটা স্বস্তির খবর, যেটা চালু হয়েছে, যেটা সৌদির রুট চালু হয়েছে। মুম্বাই থেকে সৌদির একটি রুট চালু হয়েছে, জেড্ডা এয়ারপোর্টে যাবে সেই বিমানগুলি। যেই বিমানগুলি এর আগে নির্ধারিত সময় চলতো, যে নির্ধারিত সময় চলতো সেই নির্ধারিত সময় চলবে। অর্থাৎ সৌদির দিকের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু বাদবাকি যে পশ্চিম এশিয়ার বিভিন্ন দিকগুলি সেখানে কিন্তু এখনও পরিস্থিতি স্বাভাবিক নয়। যুদ্ধ চলছে, মুহুর্মুহু মিসাইল পড়ছে, কোথাও যুদ্ধ বিমানের হানা চলছে। স্বাভাবিকভাবেই সেই বিস্তীর্ণ অঞ্চলে এখনও কোনো বিমান, অসামরিক বিমান চলাফেরা করছে না। তাই বহু রুট এখনও বন্ধ। মূলত ইউরোপ আমেরিকার যে রুট ভারতবর্ষ থেকে যায় সেই রুট বন্ধ। এখন ব্যাংকক সিঙ্গাপুর হয়ে ঘুরে সেদিক দিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে পরিস্থিতি জটিল হচ্ছে ঠিকই, কিন্তু কিছুটা হলেও স্বস্তির খবর যে ভারতীয়রা কিন্তু একে একে ফিরছে। কলকাতা থেকে যে দুবাইয়ের রুটটা পুরোপুরি বন্ধ ছিল সেটা আজকে সকাল থেকে সাময়িকভাবে চালু হলো। অর্থাৎ দুবাই থেকে কলকাতা বিমান আসা শুরু করলো। এখন এটাই দেখার পরবর্তী দিনগুলিতে, অর্থাৎ আগামীকাল থেকে একইভাবে দুবাই থেকে বিমান চলাচল করে কিনা, কিন্তু সেই নিয়ে সংশয় রয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের। তারা যেটা জানাচ্ছে যে পরিস্থিতির পর্যালোচনা করে তারপরেই বিমান সংস্থাগুলি এই বিমান চালানোর সিদ্ধান্ত নেবে এবং তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানাবে। ধন্যবাদ ব্রতদীপ। পরপর রক্তক্ষরণের পর অবশেষে ভারতীয় শেয়ার বাজারে উত্থান। বাজার খুলতেই 322 পয়েন্ট এগোলো সেন্সেক্স, 122 পয়েন্ট এগোলো নিফটিও। গতকাল বাজার বন্ধের ঠিক মুখে উঠতে শুরু করেছিল সেন্সেক্স এবং নিফটি। ডলারের নিরিখে টাকার দামে ঐতিহাসিক পতন হয়েছে গতকাল টাকার নিরিখে ডলারের দাম পৌঁছে গেছিল 92 টাকা 17 পয়সা। আর এর আগে জানুয়ারি মাসে 91 টাকা 98 পয়সায় নেমেছিল ডলারের তুলনায় টাকার দাম। একদিন দামটা একটু উঠেছে দেখে দীর্ঘমেয়াদে কি হবে ঠিক বলা যায় না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এটা একটা কারেকশন বলা যেতে পারে। অর্থাৎ সেন্সেক্স তো 80,000-এর নিচে পড়ে গিয়েছিল, তো এই অবস্থায় অনেকে মনে করছেন, অন্তত কেউ কেউ মনে করছেন যে আর খুব বেশি পড়বে না, এবার একটু কেনা উচিত, ভবিষ্যতে দামটা বাড়বে। এই যে কেনার প্রবণতা, তার ফলে হয়তো শেয়ারের দাম একটু বাড়ছে। এবারে এটা কতটা ক্ষণস্থায়ী বা কতটা মানে স্থায়ী হবে সেইটা ভবিষ্যতে বলতে পারবে। যুদ্ধ যদি চলতেই থাকে তাহলে আমাদের সংকট এক্ষুনি কাটবে বলে মনে হচ্ছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।